আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জারিন ডায়না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বিএনপি। দলটি মনে করে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, তাই তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না। আর সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় বৈঠকের শুরুতে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কার তদারকির জন্য 2 ধাপে 11টি কমিশন গঠন করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে 5টি সংস্কার কমিশনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলছে বৈঠক, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা লেখা যায় কিনা, আমরা বললাম যে লেখা যায়, আমরা গুরুত্বপূর্ণ 5টি সংস্কার কমিশন নিয়ে পক্ষে বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরছে বিএনপি। তৃতীয় দিনের বৈঠকে সংবিধান ও আইন লঙ্ঘন যাতে না হয় সেজন্য সুচিন্তিত মতামতের ভিত্তিতে একমতে পৌঁছতে চায় বিএনপি। আর তাই সময় বেশি নিলেও জাতীয় স্বার্থে একমতে পৌঁছতে তাড়াহুড়া করতে চায় না দলটি। অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে, যেমন পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনো আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি। এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ইনক্লুড করা যায় কিনা, বলছি খুবই যায়, এটা আমরা নেব এখানে। আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র, জনগণতন্ত্রী বাংলাদেশ, এটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরা মনে করি। আর অন্যান্য বিষয়ে দেখেন, রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের আশা, বিএনপির সাথে প্রাথমিক আলোচনায় একমতে পৌঁছানো সম্ভব হবে আজকেই। বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারবো। আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। সংস্কার কমিশনের মতামত 39টি দলের কাছে দেয়া হলে 35টি দলের কাছ থেকে ফিডব্যাক পাওয়া গেছে বলে জানান আলী রিয়াজ। ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্ন মত আছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ মামলার তদন্ত করতে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এর আগে গত 23 অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। কোনো নথি গায়েব হয় নাই। জিনিসটা হচ্ছে, নথি যদি গায়েব হতো, নথিটা কার কাছে ছিল? নথিটা ছিল হচ্ছে আপনার র্যাবের কাছে, যেহেতু র্যাব তদন্ত করছিল। সো এখানে ডিবি অফিসার তো ওখানে ইয়েতে না, এটা ডিবিও একসময় তদন্ত করছিল, র্যাবও তদন্ত করছিল। আমি যেটা বলেছিলাম কোর্টে, পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, ইয়েতে আছে। তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে গুলিতে হত্যা করে পুলিশ। চিফ প্রসিকিউটর জানান, প্রতিবেদন অনুযায়ী মোট 79 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। গাজীপুরের গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির করা হলে আদালতের বিচারক এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হয়। এ ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছে আপিল বিভাগ। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। 6 মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে চলতি বছরের 26 ফেব্রুয়ারি আপিল বিভাগের একটি বেঞ্চ তার রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে মূল আপিল শুনানির অনুমতি দেয়। মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সেই রায়টি দিয়েছিলেন 5 সদস্য বিশিষ্ট বিচারপতি, আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল 4 সদস্য বিশিষ্ট। এই জন্য এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত হাসপাতাল চালু সহ সকল দাবি মানা না পর্যন্ত ক্লাস বর্জনের পাশাপাশি সোমবার সকাল থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শাটডাউন কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। আর আমাদের আন্দোলনের মূলত দাবি হচ্ছিল 2টা, একটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসের ফ্যাসিলিটিস আর একটা হচ্ছে এই হাসপাতাল আমাদেরকে কমপ্লিট করে দেওয়া। যখন মিথ্যা আশ্বাস বারবার পেয়েছি, যখন কোনো লিখিত বিবৃতি পাইনি, তখন আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হই। আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকালে ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রথমে সিটি কলেজের গেট ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, পরে পুলিশ তাদেরকে ফিরিয়ে দেয়। এরপর লাঠি সোটা নিয়ে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তারা। একসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা ওই দিন অনেক মারামারির কারণে বাসায় যেতে আমাদের খুব প্রবলেম হয়েছে, তো এটাই হচ্ছে বন্ধ হওয়া খুবই দরকার। কিছু ছেলেপেলে শোনে, কিছু ছেলেপেলে শোনে না, এর মধ্যে আমাদের উপরে ব্যাপক আকারে ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা হয়তো লাইভেও দেখেছেন। এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা ঢুকিয়ে দিচ্ছি এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু 2টা ওই যে কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে। দর্শক, এই মুহূর্তে সিটি কলেজের সামনে আছেন সহকর্মী রোজু রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, আবার 2 কলেজের সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? সর্বশেষ কি তথ্য আছে জানাবেন?
মাহবুবা, সংঘর্ষের কারণ সম্পর্কে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই আজকের এই সংঘর্ষ। আপনি নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রায়ই আমরা দেখি ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশের ডিসি মাসুদ আলম যেটি বলেছেন সেটি হচ্ছে গতকাল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের উপরে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে কে বা কারা হামলা চালায় এবং সে গুরুতর আহত হয়। পরবর্তীতে এই ঘটনার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে দায়ী করে সকালে সিটি কলেজের যে মূল ফটক সেই মূল ফটকে এসে ভাঙচুর করে, ইটপাটকেল মারে এবং ঢাকা সিটি কলেজের যে নাম ফলক সেই নাম ফলকটি খুলে নিয়ে যায়। এরপরে কিন্তু পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সেখান থেকে নিবৃত করে সরিয়ে দেয় এবং পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তখন ক্যাম্পাসের ভিতরেই ছিল এবং পরে তারা বের হয়ে ঢাকা কলেজের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে ঢাকা কলেজের দিকে গেলে তখন সেখানে থাকা পুলিশ সদস্যরা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, তাদেরকে আর আগাতে দেয়নি। পরে দেখা যায় যে পরবর্তীতে কিন্তু যখন সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও ঢাকা কলেজের দিকে এগোতে যায় তখন পুলিশ তাদেরকে উপরে লাঠিসোঁটা লাঠিপেটা শুরু করে এবং যার ফলে কিন্তু দফায় দফায় আমরা বলতে পারি পুলিশের সঙ্গে সিটি কলেজের সংঘর্ষ হয়। পুলিশ যেটি জানিয়েছে এই কারণে কিন্তু পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আসলে আহত হয়েছে। কিছুক্ষণ আগেও আসলে সংঘর্ষে জড়ায় তারা। আপনি নিশ্চয়ই এখনো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর একটি অবস্থায় তারা এসেছে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বের হয়েছেন এবং ওদিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হয়েছেন। মাঝামাঝি পুলিশ সদস্যরা রয়েছেন। পুলিশ সদস্যরা কিন্তু দেখছেন এখানে ওয়ারি জোনের ডিসি মাসুদ আলম তিনি পুলিশ সদস্যদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং দুই পক্ষকেই নিবৃত করার চেষ্টা করছেন। তবে আমরা দেখছি যে মাঝে মাঝেই কিন্তু কিছুক্ষণ পরপরই আসলে দুই পক্ষ আসলে সংঘর্ষ। আমরা দেখছি যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দুই পক্ষই কিন্তু পুলিশকে লক্ষ্য ইট পাটকেল নিক্ষেপ করছে, মাঝখানে কিন্তু পুলিশ রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সংঘর্ষে তারা জড়িয়ে পড়েছে। এখানে দফায় দফায় আসলে সংঘর্ষ হচ্ছে। গাড়ি চলাচল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি যে গাড়ি চলাচল কিন্তু খুব ধীর গতিতে চলছিল, যেহেতু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এখন একেবারে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পক্ষ যদি বলি ত্রিমুখী একটি সংঘর্ষের ঘটনা কিন্তু এখন ঘটছে। মাঝখানে পুলিশ রয়েছে এবং এদিক থেকে সিটি কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মাঝামাঝি পুলিশ অবস্থান করছেন, দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করছেন। আমরা দেখেছি সকালে কিন্তু তারা যখন সিটি কলেজের শিক্ষার্থীদেরকে নিবৃত করার চেষ্টা করে, তাদেরকে আগাতে বাধা দেয়, তখন কিন্তু তাদের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু দুই পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার সেল পর্যন্ত নিক্ষেপ করে, যার ফলে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন আমরা দেখেছি। বেশ কয়েকজন সিটি কলেজের ছাত্ররাও কিন্তু আহত হয়েছেন আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এবার সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া করছেন এবং তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তাদেরকে ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পুরো এলাকাটা এখন কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষই পুলিশ এবং শিক্ষার্থী কিন্তু সংঘর্ষে জড়িয়ে গেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিটি কলেজের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, পুলিশও তাদের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। মাহবুবা, সব মিলিয়ে যদি বলি এখন সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ সদস্যরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, তবে দফায় দফায় আসলে সংঘর্ষ বাড়ছে। এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, পথচারী রয়েছেন, তারা বেশ আতঙ্কিত রয়েছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকঢোল পিটিয়ে ঢাকা মহানগর পুলিশে অক্সিলিয়ারি ফোর্স চালু হলেও নেই কোনো তৎপরতা। সহায়ক পুলিশ সদস্যদের নেই বেতন, নেই কোনো প্রশিক্ষণ। অক্সিলিয়ারি ফোর্সের সদস্যদের অভিযোগ, পরিচয়পত্র ও ব্যাজ দেওয়ার পর আর কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, দেয়া হয়নি নিয়োগপত্র। পুলিশের দাবি তারা অবৈতনিকভাবে পুলিশ সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করছেন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সেগুনবাগিচা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ফারুক হোসেন একই সাথে পুলিশের অক্সিলারি ফোর্সের সদস্য।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে একটি পরিচয়পত্র ও হাতে পরার জন্য ব্যাজ। ওই কার্ডটাই দিছে আর এই ব্যাজটা দিছে, এরপরে আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এমন কিছু বলে নাই যে আমাদের থানা থেকে এই নাম্বারটা দিয়ে গেলাম, এই নাম্বারে কোনো অকারেন্স হলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য 426 জন সদস্যকে নিয়ে অক্সিলারি বা সহায়ক ফোর্স গঠন করে ডিএমপি। নিয়োগ পাওয়া প্রায় সবাই বিভিন্ন শপিং মল, হাসপাতাল, বাণিজ্যিক ও আবাসিক ভবনের নিরাপত্তা কর্মী। কাগজে কলমে সহায়ক পুলিশ সদস্য হলেও তাদের জন্য নেই কোনো দিক নির্দেশনা। আপনারা কোনো সমস্যা পড়লে আমরা সাহায্য করব। তা আপনাদের ডাকা হবে, ডাকলে আপনারা যাবেন, গেলে আপনাদের নির্দেশনা দেওয়া হবে। এখনো পর্যন্ত আমাদের কোনো ডাকা হয়নি, আর কেউ জিজ্ঞাসা করি নাই। আমাদের এই ধরনের কোনো ট্রেনিং হয় নাই। আর আমি ডিফেন্সের লোক, সেই হিসাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জানি, কিন্তু বাকি যাদের প্রয়োজন তাদেরকে তো শেখানোর প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 10 ধারা অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তার মতো সহায়ক ফোর্সের সদস্যরাও একই ক্ষমতা ও দায়মুক্তি পাবেন। অন্য পুলিশ কর্মকর্তার মতো একই কর্তৃপক্ষের অধীন থাকবেন, কিন্তু কাগজের নির্দেশনা আর বাস্তব চিত্র ভিন্ন। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলেন, শুধু অক্সিলারি ফোর্সের সদস্যরা নয়, আটক করার ক্ষমতা একজন সাধারণ নাগরিকেরও আছে। পুলিশ যেখানে কাজ করে পুলিশের সহযোগী হিসেবেই তারা থাকবে। এক্ষেত্রে আলাদা প্রশিক্ষণ রয়েছে কিনা, বিষয়গুলো যেহেতু নতুন কনসেপ্ট আসছে, আমরা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছি। যদি প্রয়োজন হয় এটা চলমান থাকবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনা করব। তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে সমাজ থেকে অপরাধ প্রতিরোধ করা যায় সে বিষয়গুলো আমরা ইতিবাচকভাবে দেখছি। অক্সিলারি ফোর্স নিয়ে পুলিশের ভাবনা আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন সহায়ক পুলিশ কর্মকর্তারা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। বাংলাদেশ একটি নতুন সামাজিক চুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, সহনশীল ও টেকসই ভবিষ্যৎ রেখে যেতে হবে। কাতারে আর্থনা সামিটে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সমস্যা সমাধানেও বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত 9:40 দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সামিটের অংশ হিসেবে 22 এবং 23 এপ্রিল সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা ছাড়াও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষ। পানিতে লবণাক্তের মাত্রা বেড়ে যাওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে পুরো উপজেলা জুড়ে। সংকট মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বরগুনা থেকে তাহদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সমুদ্র উপকূলবর্তী উপজেলা বরগুনার পাথরঘাটা সমুদ্র তীরবর্তী অঞ্চল হওয়ায় উপজেলার সদর ইউনিয়ন কালমেঘা, চরদোয়ানি, রায়হানপুর সহ প্রায় সব ইউনিয়নেই সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়েছে। তাই এখন বৃষ্টি আর পুকুরের পানির উপরই নির্ভর করতে হচ্ছে তাদের। তবে বৈশাখের প্রখর রোদে অধিকাংশ পুকুর শুকিয়ে যাওয়ায় তাও এখন মিলছে না স্থানীয়দের। পুষ্করিতে পানি ঢুকছে, লবণ পানি, যার জন্য আমরা পানি খাইতে পারতেছি না। আমরা বর্তমানে খুব অসুবিধার মধ্যে আছি। এলাকায় শুধুমাত্র একটা পুকুরের উপর নির্ভরশীল, আর আদৌ কোনো পানির ব্যবস্থা নাই কোনোখানে। এখানে খাবার দেওয়ার জন্য ভালো ফিল্টারও নাই যে সেই পানি আমরা নিয়ে খাবো। একটা যদি টিউবওয়েল বা একটা ফিল্টার হইতে তাহলে আমরা ভালো হইতে। পুষ্করিণী যদি না থাকে তা আমাদের এই নদীর লবণ পানি ব্যবহার ছাড়া আর আমাদের কোনো কল্যাণ নাই। লবণাক্ত পানিতে পান করলে আমাদের দেখা যায় যে এই চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং অনেকে মারাও যায়। সংকট মোকাবেলায় উপজেলার বিভিন্ন এলাকায় 4060টি পানির ট্যাঙ্কি এবং পুকুরের পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সরবরাহ করছে স্থানীয় প্রশাসন। এই পাথরঘাটার এই 2 লক্ষ 2.5 লক্ষ লোকের যে পানির চাহিদা, আসলে এই যে স্বল্প পরিমাণ আমাদের যে বরাদ্দ বা যে কাজ চলমান আছে, এটা দিয়ে আসলে আমাদের মেকআপ করা সম্ভব না। তবে আমাদের ডিপার্টমেন্ট থেকে কাজ চলমান আছে এবং সামনে আরও বরাদ্দ আছে।
সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও এই পানির দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে পারবো আর কি। বিশুদ্ধ পানির জন্য প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করতে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে সমস্যার দ্রুত সমাধানে গ্রামগুলোর অধিকাংশ পুকুর পাড়ে বিশুদ্ধ পানির নলকূপ ও ফিল্টার বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। আব্দুল হামিদ, RTV। অটিজম শিশুদের এগিয়ে নিতে প্রাইমারি শিক্ষা পর্যায়ে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে পলিসি মেকিং করে নানা সুযোগ সুবিধা বাড়াতে হবে। প্রতিটি স্কুলে বিশেষ কক্ষ থাকবে যেখানে বিশেষায়িত শিশুরা নিজেদের গড়ে তুলতে পারে। এছাড়া বর্তমান সরকার সচ্ছলতার সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে এবং এরকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের জন্য যেন একটি বিশেষ কক্ষ থাকে স্কুলে, এবং সেই স্কুলে বাচ্চারা যাবে, এবং এইটাকে আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।